হ্যালো এভরিওয়ান, দেখেন তো আজকে আপনাদের জন্য কাকে সাথে করে নিয়ে আসছি। আপনারা তো এমনিতেও মানে আমার কোনো ভিডিওতে কোনো কমেন্ট করেন না, ভালো লাগছে কি লাগছে না বলেন না, তারপরে কোনো লাইক ডিসলাইক কিছুই দেন না। তো ভাবলাম কি আজকে একটা লাইভ অডিয়েন্স নিয়ে আসি। তো কাকে নিয়ে আসবো চিন্তা করতে 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 এর থেকে তো বেটার আর কোনো অপরচুনিটি আমি পাইলামই না এটাকে সাথে করে নিয়ে আসার। কারণ ও তো এমনিতেও বাসার মধ্যে খাঁচার উপরেই বসে থাকে, আর কখনো কখনো যখন আমি কথা টথা বলি তখন চুপচাপ কথা শুনতে থাকে। তো ভাবলাম কি ওকেই নিয়ে আসি, ওকেই শোনাই, ওই শুনতে থাকুক। ওর উসিলায় যদি আপনারাও শুনতে চান তাহলে আপনারাও শুনে নেবেন। বাট ওকে জবরদস্তি করতে হয়েছে আমার প্রচণ্ড পরিমাণে, কেন জানি ও মনে হয় সেন্স করে ফেলেছিল যে ওকে ধরে বেঁধে নিয়ে এসে আমি হয়তো বা কোনো একটা বোরিং গল্প করব। সেজন্য হচ্ছে সে আগের থেকেই প্রিপেয়ার্ড হয়ে আমাকে কামড় দেওয়ার জন্য বসেছিল। 3-4টা কামড়ও দিয়ে ফেলেছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন দেখা যাচ্ছে এখানে ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে কিনা জানি না, দেখাচ্ছি তোমার অকারেন্সে। দেখেন এখানে 3-4টা কামড়ও দিয়ে ফেলেছে, এখানে একটা দিয়েছে, এখানে একটা দিয়েছে। দেবার পরে হচ্ছে আমি ওকে অনেক পটায় টটায় বুঝাই টুঝাই এখানের মধ্যে নিয়ে আসছি। আমি ওকে বললাম যে চলো তোমাকে আমি এত সুন্দর গল্প শোনাবো, তুমি অস্থির হয়ে যাবে আমার কাছ থেকে গল্প শোনার জন্য। নিয়ে আসলাম, বসালাম, ক্যামেরা ওপেন করলাম, ফ্রুত, সে উড়ে চলে গেল। কারণ সে তো বুঝে গেছে, এরা তো আবার বেশি ইন্টেলিজেন্ট হয়। তারপরে পাকড়াও করে আবার নিয়ে আসলাম, আবার ফুরুত, পাকড়াও করে আবার নিয়ে আসলাম, আবার ফুরুত। এরপরে চিন্তা করলাম এভাবে ওকে হচ্ছে এরকম ও যদি উড়ে উড়ে চলে যায়, নর্মালি কিন্তু ও কিন্তু আমার কাছেই বেশি সময় থাকে, আমার হাতেটাতে থাকে, আমার কাঁধেটাতে ঘোরাঘুরি করে, ইভেন আমার সাথে আমার বাচ্চাকে স্কুলে দেওয়ার জন্যও যায়। আজকে সে তো বুঝছে যে তাকে ধরে বেঁধে হচ্ছে নিচ্ছি, তাকে হচ্ছে ধরে বেঁধে আমি একটা বোরিং গল্প শোনাবো। সেই জন্য সে হচ্ছে আজকে এত ফুরুত ফুরুত করছিল, আমি দরজা বন্ধ করে রেখে দিলাম। ও তো আর ফুরুত করতে পারবে না, দরজার পর্যন্ত ফুরুত করবে, ফুরুত করে আবার হেঁটে হেঁটে আমার কাছেই ফেরত আসতে হবে। তোমার ওই মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, তোমার দৌড় হচ্ছে ওই দরজা থেকে আমার পর্যন্ত, ঠিক আছে? ও কিন্তু অনেক কথা বলে। ও আমার দিকে তাকাই চিন্তা করছে যে আমার সাথে কথা বলতে বলতে এগুলো কী উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে, আমার হচ্ছে মানে জিনিসপত্রগুলো কেন ভরে দিচ্ছে। মাঝখানে ঘুমায়ও যেতে পারে, কারণ ওর একটু অভ্যাস আছে বোরিং কথাবার্তা শুনলে ঘুমায় যেতে পারে। অলরেডি এক ঠ্যাং উঁচু করে ফেলেছে, দেখা যাচ্ছে, এই দেখেন, এই যে, এবং মাথা চাপড়াচ্ছে যে কোন মুসিবতে এসে পড়লাম। যতই করো টানাবানা, কোনো লাভ হবে না, কোনোই লাভ হবে না। আপনাদেরকেও হচ্ছে ধরে বেঁধে যদি এরকম করে বসায় রেখে গল্প শোনানো যেত তাহলে আরও ভালো হতো। বাট আমার আফসোস যে আমি সেটা করতে পারছি না। আমার হাজব্যান্ডকে বললাম যে আসো তোমাকে একটা গল্প শোনাই, সুন্দর করে স্টোরি টেলিংটা কীভাবে বলতে হয় সেটার একটা এক্সপিরিয়েন্স নিই তোমার কাছ থেকে। সে বললো যে বাচ্চা কাচ্চা পড়াতে পড়াতে জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, এখন আবার তোমার গল্প শুনবো বলে সে ঘর থেকে বের হয়ে তার অফিসে চলে গেল। আর আমার বাচ্চা তার নানির বাসায় যে বসে আছে, সে তার কাজিনের সাথে খেলাধুলা করবে। সেজন্য আপনারাই ভরসা 1 নাম্বার, যাদেরকে আমি চোখেও দেখতে পাচ্ছি না এবং আপনারা আমাকে 2 পয়সারও পাত্তা দিচ্ছেন না। আর লাস্ট ভরসা এই বেটিকে এই জন্য ধরে বেঁধে নিয়ে আসছি। আবার বাইরে থেকে টুকটাক টুকটাক শব্দ হচ্ছে, সব কিছু মিলিয়ে আর কি মেজাজ মস্তিষ্ক কোনো কিছু ঠিক জায়গা মতো কাজ করছে না। এর মাঝখানে আমি কোনো ধরনের কোনো বলেন তো বরকা কিছুই বলবো না, আমি একদম সরাসরি পুকুরেই ঝাঁপ দিব। অরিজিনাল না, মানে গল্প বলার কথা বলছি, তুমি আবার সত্যি সত্যি মনে করো না। হ্যাঁ, তো আজকে আর কোনো ধরনের কোনো কিছু না। অবশ্যই হচ্ছে নিতু প্রেজেন্টস ইকোস অফ রিয়ালিটিতে সাবস্ক্রাইব করেন, ইকোস অফ রিয়েলিটিতে লাইক দিবেন এবং ইকোস অফ রিয়েলিটির ওখানে কমেন্টে লিখে দিবেন যে কোন কোন গল্প আপনারা চাচ্ছেন এবং কোন কোন গল্প আপনারা শুনতে চাচ্ছেন। যদি না বলেন তাহলে আমি যত ধরনের বোরিং গল্প আছে সবগুলো সবখান থেকে বের করে নিয়ে এসে আপনাদেরকে জবরদস্তি করে শোনাবো। সাথে মেয়েকেও শোনাতে থাকবো। ওর কিন্তু ডিএনএ টেস্ট করা হয়েছে, দেখে ওকে মেয়ে বলছি, ওর অলরেডি কিন্তু জানি যে ও মেয়ে। আচ্ছা, আজকে তাহলে শুরু করি, অন্য কোনো ধরনের সেকেন্ড কোনোটাতেই যাব না। এমন একটা গল্প, এমন মনে হচ্ছে যে আমাকে হয়তো বা রেগে মেগে এখন কামড় একটা দিয়ে দিতে পারে। কামড় দেয় না লক্ষ্মী বাবা। হ্যাঁ, ঠিক আছে। আজকে আমি সুন্দর করে বলবো, আস্তে আস্তে সুন্দর করে বলবো, দৌড়াদৌড়ি করবো না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নিতু প্রেজেন্টস ইকোস অফ রিয়েলিটি। তারপর আপনাদের রোজা কেমন কাটছে বলেন তো?
আপনারা তো আমাকে কোনো কিছুই কমেন্ট করেন না, কোনো কিছুই বলেন না, কি চান না চান কিছুই জানান না। আমার মনের মাধুরী মিশায় যা যা আমার বলতে ইচ্ছা করে আমি সেগুলোই বলি, যার কারণে আজকে এই মেয়েটা সাফার করছে। আরে মেয়েটা সাফার করছে, দেখছেন? সে বুঝাই দিচ্ছে যে সে আসলেই সাফার করছে। দেখেন আরে বাচ্চাটা খাওয়া দাওয়া বন্ধ করে সে সাফার করছে আজকে, কিন্তু দুপুরের পর থেকে সে খাচ্ছে না, কারণ যখনই সে বুঝতে পারলো আজকে তার উপর দিয়ে এই এই মানে এই ঝামেলা যাবে, তারপর থেকেই সেই অবস্থা করছে। যাই হোক, আজকে আমি হচ্ছে ভাবলাম যে আপনাদেরকে তো সার্ভাইভাল স্টোরিজ মোটামুটি কয়েকটা বলেছি, তো সেই সার্ভাইভাল স্টোরিজের মধ্যে হচ্ছে নায়ক নায়িকা মেনলি হচ্ছে প্যাসেঞ্জাররাই মিলে নায়ক নায়িকা ছিল। তো এখন যে স্টোরিটা বলবো সেটাতে নায়ক হচ্ছে আমাদের পাইলট। তো ভাবলাম পাইলটদেরকে নিয়ে একটা কোনো মানে পাইলটদেরও তো অনেক স্টোরিজ আছে যেখানে হচ্ছে তারা তাদের প্যাসেঞ্জারকে বাঁচানোর জন্য একদম মানে জান প্রাণ দিয়ে দেয়, এরকম কোনো সার্ভাইভাল স্টোরি বলা যায় কি না। তো এরকম একটা সার্ভাইভাল স্টোরি শেয়ার করি আপনাদের সাথে, তাহলে শুনেন। যেই সার্ভাইভাল স্টোরিটা আমি আজকে বলবো, মানে এখন যেটা বলবো সেটা হচ্ছে যে বিমানের যে যাতায়াতের যে মানে হিস্ট্রিটা আছে, সেই হিস্ট্রির মধ্যে এটা কিন্তু ভীষণ মানে মিরাকিউলাস একটা সার্ভাইভাল স্টোরি। এইরকম সার্ভাইভাল স্টোরি মেনলি সচরাচর শোনা যায় না। এটা এমন একটা সার্ভাইভাল স্টোরি যেখানে কোনো ধরনের কোনো প্যাসেঞ্জারের মানে ডেথ হয় নাই, কোনো ধরনের কোনো প্যাসেঞ্জারের ডেথ হয় নাই। এটা মেনলি হয়েছিল কি 200 টনের একটা বিশাল বড় বিশাল বড় এয়ারপ্লেন, সেটা কোনো ধরনের কোনো ইঞ্জিন ছাড়াই আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে একেবারে গ্লাইডার হয়ে যেতে যাচ্ছিল। গ্লাইডার মেনলি হচ্ছে এমন একটা এয়ারক্রাফট, যেই ক্রাফটটা হচ্ছে মানে ইউজ করা হবে যে ইঞ্জিন ছাড়া। এই এয়ারক্রাফটটা হচ্ছে ফ্লাই করবে ইঞ্জিন ছাড়া, এবং ফ্লাই করবে মানে ফ্লোট করবে এয়ারের মধ্যে আটলান্টিক মহাসাগরের উপরে হাজার হাজার ফুট নিচে হচ্ছে ভীষণ বড় একটা সমুদ্র। আর যখনকার ঘটনা তখন হচ্ছে রাতের বেলা, এই রাতের বেলা চারপাশে কোনো রানওয়ে নাই ল্যান্ডের করার জন্য। তো এই বিমানটা কিভাবে করে মানে ফুয়েল লিক করে কিভাবে হচ্ছে সে ল্যান্ড করলো, এটার এই ঘটনাটা ঘটার আগে কোনো ধরনের কোনো রেকর্ডেড কোনো ইতিহাস ছিল না যে এই ধরনের সিচুয়েশনে কি করতে হবে না করতে হবে। কোনো পাইলট এই ব্যাপারটা জানতো না। যে পাইলটটা হচ্ছে ফ্লাইটটা চালাচ্ছিলেন তিনি তার কোনো হচ্ছে এক্সপিরিয়েন্স ছিল না এরকম সিচুয়েশনের উপরে, তার কোনো ম্যানুয়ালি ট্রেনিংয়ের কোনো ম্যানুয়াল ছিল না, তার কাছে কোনো চেকলিস্ট ছিল না, কোনো প্রেসিডেন্ট ছিল না আগেকার, যেটা থেকে সে বলে দিতে পারে যে এরকমও কোনো কিছু কখনো না কখনো হয়েছিল। সো জানি তাহলে ঘটনাটা কি হয়েছিল। 23শে অগস্ট 2001 রাতের প্রায় 11টা বাজছিল তখন। টরন্টোর পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা একদম মানে ক্রাউডেড ছিল, ভীষণ পরিমাণে ক্রাউডেড ছিল। মেনলি এটা তো অগাস্ট মাস ছিল, তো ওই সময় মেনলি যেটা হয়েছিল যে প্যাসেঞ্জারের কিছু মানে প্যাসেঞ্জাররা মেনলি সামার ভ্যাকেশন করার জন্যই মানে বিভিন্ন কান্ট্রিগুলোতে যাচ্ছিল। তো সামার ভ্যাকেশনে যাবে এয়ারপোর্টের হচ্ছে সমস্ত গেটগুলোর মধ্যে মানুষের ভীষণ পরিমাণে ভিড়। এই দেখেন হাই তুলতেছে ফ্যামিলিজ, তারপর কাপলস, স্টুডেন্টস, সবাই তাদের নিজ নিজ ফ্লাইটের জন্য আলাদা আলাদা গেট থেকে বোর্ডিং করছিল। এর মধ্যে একটা গেটে দাঁড়িয়েছিল এয়ার ট্রানজ্যাট, এটা একটা মেনলি কানাডিয়ান এয়ারলাইন ফ্লাইট। এই এয়ারলাইনের ফ্লাইটের নাম্বারটা ছিল TSC 236। হ্যাঁ, টরন্টো থেকে এটা মেনলি পর্তুগালে যাবার জন্যই মেনলি ওয়েট করছিল। নর্মালি টরন্টো থেকে পর্তুগিজ যাওয়ার জন্য এই ফ্লাইটটা সবসময় রাতের বেলায় ছাড়তো। এই ফ্লাইটে তখন ছিল 293 জন যাত্রী এবং 13 জন ক্রু, মোট 306 জন নিয়ে এই ফ্লাইটটা রওনা দিবে। দেখেন কিভাবে করে হাই তুলছে, একদম মানে কথা শুনো, কথা শিখতে হবে। তো এই ফ্লাইটের ম্যাক্সিমাম প্যাসেঞ্জারই ছিল পর্তুগিজ। এরা হচ্ছে মানে পর্তুগিজ বাট থাকে হচ্ছে কানাডাতে, এবং তারা মেনলি তাদের ফ্যামিলির সাথে বলেছিলাম যেটা যে সামার ভ্যাকেশন কাটানোর জন্যই যাচ্ছিল। এবং একটা বিশাল বড় হয়তো বা ওই সময়টাতে, যে সময়টার কথা বলছি অগাস্ট, ওই সময়টাতে সম্ভবত পর্তুগালে
কোনো না কোনো একটা হয়তো বা মানে তাদের নিজস্ব কোনো উৎসব হয়, যে কারণে হয়তো বা তারা অনেকজনই ওই সময় যাচ্ছিল। তো 24শে অগাস্ট রাত 12:52 এই ফ্লাইটটা টরন্টো থেকে টেক অফ করে। তো এটা মেনলি যাবে পর্তুগালের লিসবনে যাবে। লিসবনে যাবার জন্য টরন্টো থেকে লিসবন পর্যন্ত যেতে হলে তাদেরকে আটলান্টিক যে সিটা আছে সেটার উপর দিয়ে যেতে হবে। তো ফ্লাইট টেক অফ করার কিছু মিনিট পরেই ফ্লাইটটা হচ্ছে 39,000 ফুট একেবারে উচ্চতায় উঠে গেছে, এবং খুব সুন্দর স্মুথভাবে তারা হচ্ছে তাদের যাত্রাটা কন্টিনিউ করছিল। যেসব প্যাসেঞ্জাররা ছিল তারা তাদের রাতের খাবার খেলো, কেউ সিনেমা দেখছিল, বাচ্চারা ঘুমিয়ে পড়ার প্রিপারেশন নিচ্ছিল, এবং আস্তে আস্তে কেবিনের একদম লাইটটা একদম হালকা হয়ে গেল। স্বাভাবিকভাবে যেরকম হয়ে থাকে একটা ফ্লাইটের মধ্যে, ঠিক সেরকম করে মানে কিছুক্ষণ পরে যখন পৌঁছে যাব সবার মতো করে রেস্ট নিতে থাকলো। ট্রান্স আটলান্টিক ফ্লাইটের মতো বিমানটা হচ্ছে একদম অন্ধকারে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে খুব শান্তভাবে আরাম করে উড়ে যাচ্ছিল। উপর থেকে সমস্ত কিছু খুব নর্মাল মনে হচ্ছিল, কিন্তু ককপিটে তখন এমন একটা কিছু ঘটছিল যা এই ফ্লাইটকে বিমানের যে যাতায়াতের যে হিস্ট্রিটা থাকে সেটা সবচাইতে ভয়াবহ ফ্লাইটগুলোর একটা করে তুলতে যাচ্ছিল। প্যাসেঞ্জাররা জানতো না যে তারা হচ্ছে মোটামুটি একটা টাইম বমের উপরে টিকটিক করছে। আমার সমস্যা হচ্ছে কি, আমি কিছুক্ষণ পর অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে যাই, কারণ ইদানিংকালে ওই যে কি বলে এটাকে ভূমিকম্প ফোবিয়া শুরু হচ্ছে। আমার কেন জানি মনে হয় আমি কাঁপছি। তো এটা আমার ইদানিংকালে খুব ফোবিয়া হচ্ছে, যে গতকালকেও মানে সব বেডে যদি শুয়েও থাকি তাহলেও মনে হয় ভূমিকম্প, বসে থাকলেও মনে হয় ভূমিকম্প, এই যে মাত্র এখন মনে হলো ভূমিকম্প। সরি ফর দ্যাট, আমি আবার কন্টিনিউ করি। তো মেনলি প্যাসেঞ্জার, এবং মাঝখানে আবার চোখ বন্ধ করে ফেলছে, তো ওই জন্য আর কি বুঝতেছি বোরিং, বাট সরি। তো প্যাসেঞ্জাররা হচ্ছে জানতো না যে তারা হচ্ছে লিটারেলি একটা টাইম বমের উপরে বসে আছে, এবং টাইম বমটা টিক 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 করছে। তো যখন মাঝ সমুদ্রের উপর দিয়ে এই ফ্লাইটটা যাচ্ছিল, বিমানটা যাচ্ছিল, প্লেনটা যাচ্ছিল, তখন বিমানের যতগুলো ফুয়েল ছিল সবগুলো না শেষ হয়ে যাওয়া স্টার্ট করলো, মানে একটু একটু করে লিক হওয়া শুরু করলো। এবং সেই সাথে এই ফ্লাইটে 2টা ইঞ্জিন ছিল, সেই 2টা ইঞ্জিনই বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থায় চলে আসছিল। এটা তো অ্যাকচুয়ালি ককপিটেরও কেউ জানে না, পাইলটও জানে না। তো ওই মোমেন্টে যেই পাইলটের উপরে মিলে এই ফ্লাইটটাকে ফ্লাই করানোর রেসপন্সিবিলিটি ছিল, তিনি এমন একজন পাইলট ছিলেন যাকে একসময় ড্রাগ ডিলিংয়ের জন্য, মাদক পাচারের জন্য তাকে অ্যালিগেশনস আনা হয়েছিল, এবং সে বছরের পর বছর জেল খেটে বের হয়েছিল। বাট পাইলটের যে এই ধরনের একটা পাস্ট হিস্ট্রি ছিল এটা কিন্তু কেউ জানতো না। মেনলি ঘটনা শুরু হয়েছিল এই ফ্লাইটটা নিয়ে। যেদিন ফ্লাইটটাকে তারা টেক অফ করেছে তার ঠিক 9 দিন আগে, মানে আমি বলছি আপনাদেরকে 23 তারিখ এবং 24 তারিখের ঘটনা, তো মনে করেন তার ঠিক 9 দিন আগে কত হবে, 23শে অগাস্ট মানে হচ্ছে 15th অফ অগাস্ট হবে। 15th অফ অগাস্টে ঘটনা বলছি এটা। এখন যে ঘটনাটা যেটা হয়েছিল 15th অগাস্ট 2001-এ এয়ার ট্রান্সআটের নর্মালি যে ইনভিজিলেশনের জন্য আসে ইঞ্জিনিয়াররা, তারা আসছেন ইনভিজিলেশন করার জন্য। হঠাৎ তারা খেয়াল করে রাইট সাইডে যে ইঞ্জিনটা আছে সেই ইঞ্জিন অয়েলের সিস্টেমে একটা মেটাল চিপ পাওয়া যাচ্ছে, মানে একটা ভেঙে কোনো একটা মেটাল ওখানের মধ্যে রয়ে গেছে। তো তাদের কাছে মনে হয়েছে এটা তো আসলে একটা ভালোই মানে প্রবলেম, তো ইঞ্জিনের ভিতরে কি কোনো সমস্যা আছে। তো ওরা কি করলো, আবার বাদবাকি সমস্ত কিছু ইন্সপেকশন করে দেখে বললো যে আচ্ছা আপাতত সম্ভবত এটা বাইরে থেকে কিছু একটা আসছে, আমরা আবার 2 দিন পর ইন্সপেকশন এসে দেখবো যে কী অবস্থা। তো ওরা আবার 2 দিন পরে আসলো 17 তারিখে এসে তারা আবারও পেয়েছে, আবারও আরেকটা হচ্ছে মেটাল চিপ পেয়েছে। তো তো সেই মোমেন্টে
এয়ারলাইনের কাছে কিন্তু কোনো অল্টারনেটিভ কোনো রাস্তা ছিল না। তো তারা তখন বুঝতে পেরেছিল যে এই মেটাল চিপগুলো পাওয়ার মানে হচ্ছে তাদেরকে অবশ্যই প্লেনের ইঞ্জিনটা চেঞ্জ করতে হবে। বাট সেই সময় যেটা সবচাইতে বড় প্রবলেমটা ছিল, এয়ার ট্রান্সিটের কাছে কিন্তু কোনো স্পেয়ার ইঞ্জিন ছিল না। তো তারা ডিসিশন নিল রোলস রয়েস কোম্পানির কাছ থেকে তারা একটা ইঞ্জিন ধার নেবে। আর এই যে তারা ধার নিবে এবং ধার নিয়েছে, এখান থেকে কিন্তু মেইন প্রবলেমটা শুরু হয়েছে। মানে মেইন ঘটনাটা হচ্ছে কি, মনে করেন যেটা হয়েছে, আমি আপনাদেরকে একটা ছোট এক্সাম্পল দিয়ে বলি। মনে করেন যে আপনি একটা আপনি মনে করেন যে একটা পেন্সিল দিয়ে লিখবেন। তো আপনি কি করলেন, আপনার হচ্ছে পেন্সিল দিয়ে লেখার জন্য এমন একটা পেন্সিল আপনি নিয়ে আসছেন যেটার হচ্ছে নিবটা এমন মানে গ্রাফিক্সের কাজ করার জন্য তো একটু মোটা ধরনের পেন্সিল লাগে, সেটা নিবটা হচ্ছে এত চিকন যে আপনার হচ্ছে পারপাস ফুলফিল হলো না। আচ্ছা, পেন্সিলের এক্সাম্পলটা বাদই দিই, মোবাইলের চার্জার দিয়ে বলি যে আপনি এমন একটা মোবাইলের চার্জার নিয়ে আসছেন যে চার্জারটা হয়তো বা বাইরে থেকে দেখে টেকে মনে হচ্ছে এটা দিয়ে আমার আপাতত কাজ চলে যাবে। আপনি কি করলেন, মোবাইলে চার্জ দেওয়ার জন্য দিলেন, বাট মোবাইল ভেতরে যে চার্জ দেওয়ার যে পিনটা সেটা হয়তো বা একটু উঁচু নিচু করে হয়তো এমনভাবে দিতে হচ্ছে যে কাজ হচ্ছে, বাট খুব একটা মানে ভালোভাবে না, এবং এটা এই মোবাইলে চার্জার না। এবং কি হবে, কয়েকদিন কাজ করবে, কাজ করার পরে কিন্তু এটা শর্ট সার্কিট ডেফিনেটলি হবে। সেম টু সেম ঘটনাটাই এই ফ্লাইটের সাথে ঘটেছিল। কি হয়েছিল, রোলস রয়েসের থেকে যে রিপ্লেসমেন্ট ইঞ্জিনটা এসেছিল এটা মেনলি ছিল ওল্ড ডিজাইনের, আর এই ফ্লাইটের যে সিস্টেমটা ছিল সেটা ছিল একদম নতুন ডিজাইনের। বাইরে থেকে তো সম্পূর্ণ একরকম দেখাচ্ছিল, বাট ভেতরে যে ফুয়েল এবং হাইড্রোলিক টিউবের ফিটিংটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট ছিল। আর এটা যখন এয়ার ট্রান্সিটের কাছে পৌঁছালো তখন ইন্সপেকশনে যে এটা কিন্তু যে ডিফারেন্সটা এটা ওরা বুঝতে পারেনি। তো তারা ভাবলো যে ঠিক আছে, আমরা ইঞ্জিন চেঞ্জ করার কাজটা স্টার্ট করে দিব, যেহেতু আউটলেয়ার দেখে তারা মনে করছে যে দুটো একই। তো 17 আগস্টের রাত থেকে তারা স্টার্ট করলো ইঞ্জিন বদলানোর কাজ করা। তাদের কাছে হাতে ছিল মাত্র নেক্সট ডে, মানে সানডে ছিল, সানডে দুপুরের মধ্যে তারা তাদের কাজ শেষ করবে এবং করে তারা হচ্ছে ফ্লাইটটাকে তাদের নির্ধারিত টাইমে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবে। তার মানে সেক্ষেত্রে মেকানিকদের কাছে সময় ছিল খুবই কম। কিন্তু কাজ শুরু করার আগেই মেনলি সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে নতুন ইঞ্জিনের বিমানের যে হাইড্রোলিক পাম্প বসানো জায়গাটা ছিল সেখানে না হাইড্রোলিক পাম্পটা একদম বসানো যাচ্ছে না, কারণ সেই হাইড্রোলিক পাম্পের যে মিডলের যে পোর্শনটা ছিল সেখানে একটা ফুয়েল টিউব তাকে বাধা দিচ্ছিল, যেতে দিচ্ছিল না। তো টেকনিশিয়ানের কাছে অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরে তখন তাদের যে লিড টেকনিশিয়ান ছিলেন, ওরে বাবা রে, তুমি আমাকে ভয় দেখাই দিলা। লিড টেকনিশিয়ান এয়ারবাসের পার্টস লিস্ট দেখে বুঝলো সেটা হচ্ছে এই ইঞ্জিনের ফুয়েল এবং হাইড্রোলিক টিউবের মানে ডিজাইনটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। তো তিনি তো বুঝতে পারছিলেন না যে পুরনো ডিজাইনকে কিভাবে নতুন পাম্পের সাথে ফিট করবে। এটা চিন্তা করে তিনি কি করলো, যে 3টা কম্পিউটারে রোলস রয়েসের যে ম্যানুয়াল থাকে সেই ম্যানুয়ালটা খোলার চেষ্টা করলো, বাট নেটওয়ার্ক ডাউন থাকার কারণে সেটা সে খুলতে পারছিল না। আসলে মেইন ঘটনাটা হচ্ছিল কি, সার্ভিস বুলেটিনের ম্যানুয়ালের অফলাইন সিডিটা সেটা কিন্তু সার্ভিস বুলেটিনের অফলাইনেই ছিল, আর টেকনিশিয়ান তো সেটা জানতো না। তাই সে কী করলো, ডকুমেন্টের উপরে মানে একদম রিলাই করলো, আর এটার কারণেই কিন্তু মানে শত মানুষের লাইফটাকে সে একেবারে মানে থ্রেটেন্ড করে ফেললো। এই যে ম্যানুয়ালটা ছিল যেটা সিডির ভিতরে ছিল সেটা কিন্তু সেম বিল্ডিংয়েরই উপরের তলায় ছিল। খুব একটা গা করলো না, খুব নেগলেক্টেড অবস্থায় কেউ খুঁজেও দেখলো না, কারণ সেই সময় টেকনিশিয়ানদের কিন্তু প্রচণ্ড পরিমাণে চাপ ছিল, প্রেশার ছিল যে একটা এয়ারলাইন বাদ দিয়ে আরেকটা এয়ারলাইনে গিয়ে তাদের হচ্ছে কাজ করতে হবে। সুতরাং তারা কিন্তু খুব যে একটা মানে মানে নিয়ে তারা হচ্ছে রেসপন্সিবিলিটি নিয়ে যে খুঁজবে সেটাও তারা করে নাই। ঠিক আছে, এরপরে হচ্ছে রবিবার দিন দুপুরের মধ্যে তারা হচ্ছে প্লেনটাকে প্রিপেয়ার করতে স্টার্ট করে দিল। আর যেহেতু তারা প্লেনটাকে প্রিপেয়ার করবে, লিড টেকনিশিয়ানের কাছ থেকে কনসাল্ট করে টেকনিশিয়ানরা একটা ছোটোখাটো শর্টকাটের ব্যবস্থা করে। সেই শর্টকাটটা কী ছিল, শর্টকাটটা ছিল যে ইঞ্জিনে যে নতুন ডিজাইনের ফুয়েল টিউব বসাবে সেই হাইড্রোলিক টিউবটাকে
পুরনো রেখে ফুয়েল টিউবটাকে নতুন বসায় দিবে। তার মানে হচ্ছে একটা ইঞ্জিনের মধ্যে 2 ডিজাইনের টিউব বসানো হবে, যেটা অ্যাকচুয়ালি একটা আরেকটার সাথে কানেক্টেড ছিল না। তো রোলস রয়েসের যে সার্ভিস বুলেটিন থাকে সেখানে কিন্তু স্পেসিফিক্যালি বলে রাখা হয়েছিল যে ফুয়েল এবং হাইড্রোলিক টিউব সবসময় একটা সেট হিসেবেই বদলাতে হবে। কিন্তু নেটওয়ার্ক ডাউন থাকার কারণে কেউ সেই বুলেটিনটা পড়ে নাই। হাইড্রোলিক সিস্টেমে যদি চাপ পড়ে, হাইড্রোলিক সিস্টেমে চাপ পড়লে হাইড্রোলিক লাইন ফুয়েল লাইনের কাছে চলে আসবে, আর ফুয়েল লাইনের কাছে চলে আসলে দুইটা যে টিউব তারা হচ্ছে যেখানে তাদেরকে একসাথে কলিউশন করারই মতো সিস্টেম নাই, তখন তারা হচ্ছে একসাথে ঘষা খাবে এবং ঘষা খেতে খেতে সেখানের মধ্যে কিন্তু একটা ফাঁকা জায়গা স্টার্ট হয়ে যাবে। তো তারা এত কিছু চিন্তা ভাবনা না করে, তো লক্ষ্যই করলো না জিনিসটা, না করে তারা তাদের মতো একটা পুরনো ডিজাইনে রেখে দিল আর একটা নতুন ডিজাইনে রেখে দিল। রেখে তারা হচ্ছে ইনস্টলেশনের কাজটা কমপ্লিট করে ফেলে, এবং ইনস্টলেশনের কাজ শেষ হবার পরে ইঞ্জিনে যখন গ্রাউন্ড টেস্ট করা হয় তখন কিন্তু সব কিছু নর্মাল মনে হচ্ছিল, কোনো লিক ছিল না, কোনো ওয়ার্নিং সাইন ছিল না। তাই তারা কী করলো, তখন ফ্লাইটটাকে রিলিজ করার জন্য একেবারে মানে পেপার সব দিয়ে দিল। এই বিমানটা বদলানোর পর বিমানের অনেকগুলো ফ্লাইট তারা হচ্ছে বিমানটা বদলানোর পর না, বিমানের ইঞ্জিনটা বদলানোর পরে বিমানে কিন্তু মাঝখান দিয়ে কয়েকটা ফ্লাইটও তারা হচ্ছে আপ ডাউন করেছে। কিন্তু কেউ জানতো না যে ভিতরে ভিতরে কিন্তু একটা টাইম বোম টিক 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 করে যাচ্ছে। তো নর্মালি যতবারই হচ্ছে ফ্লাইটটা টেক অফ করেছিল ততবারই হচ্ছে তারা এই ফ্লাইটটা হচ্ছে একটু ভাইব্রেট করতো, একটু প্রেশার করতো, আর সাথে সাথে হচ্ছে দুইটা টিউব কাছাকাছি এসে মানে একটা হচ্ছে একজন আরেকজনকে ঘষা দিত, এবং সেটার কারণে হচ্ছে ফুয়েল টিউবের যে ওয়ালটা ছিল সেটা আস্তে আস্তে ক্ষয় হওয়া শুরু হয়েছিল এবং ক্ষয় হচ্ছিল। তো শুধুমাত্র তখন শুধু সময়ের একটা ব্যাপার ছিল যে এটা একটা কোনো না কোনো সময় এটা পুরোপুরি ভেঙে যাবে। তো 24 তারিখ অগাস্টে আমরা আবার ফেরত চলে যাই। তো ফ্লাইট 236 আটলান্টিক ওশেনের উপর দিয়ে উঠছিল, সমস্ত কিছু স্বাভাবিক। ফ্লাইটটাতে মোটামুটি তখন নর্মালি 46.9 মেট্রিক টন ফুয়েল ভরা ছিল, যেটা হচ্ছে 5.5 মেট্রিক টন ফুয়েলের থেকে বেশি, মানে একটু অতিরিক্ত ফুয়েল নিয়েই তারা হচ্ছে রওনা করেছিল। কিন্তু যখন ভোর 4:38 হয় তখন ফ্লাইটের ডাটা রেকর্ডারে দেখায় যে ফুয়েলটা না আস্তে আস্তে কমা শুরু করেছে, যেখানে ঘন্টার পর ঘন্টা হাইড্রোলিক লাইন ফুয়েল লাইন ঘষা খাওয়ার কারণে ফুয়েল টিউবের ওয়ালে একটা এল শেপের ফাটল ধরছিল। এটা কিন্তু ফ্লাইটে যে পাইলটরা ছিলেন তারা কিন্তু জানতো না। তো ওরা যখন দেখলো যে ওখানের মধ্যে মানে টিউবের মধ্যে লিক হতে শুরু করেছে, তখন ককপিটে কিন্তু কোনো অ্যালার্মও বাজে নাই, কোনো ধরনের কোনো যে সাইরেন হবে বা কোনো ধরনের কোনো লাইট জ্বলবে এরকম কোনো কিছুই তখন হয় নাই। এটার পিছনে যে মেইন কারণটা ছিল সেটা হচ্ছে এয়ারবাস A330-তে ফুয়েল লিক মানে সাসপেক্ট করার জন্য ডিরেক্ট কোনো সেন্সারই তারা তখন বসায় নাই। আস্তে আস্তে ওই ফাটলটা বড় হতে থাকলো, ওখান থেকে হচ্ছে ফুয়েলগুলো একটু 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 করে নিচে লিক হতে থাকলো, এবং লিক হতে হতে একসময় লিক পৌঁছায় যায় 13 মেট্রিক টন। মানে এতগুলো ফুয়েল কিন্তু ওই যে ফাটল দিয়ে কিন্তু একদম নিচে পড়ে যাচ্ছিল। বিমানে থাকা 306 জন পার্সন তারা কেউই কিন্তু জানতো না, এবং আস্তে আস্তে করে ফ্লাইটটা একদম মানে কি বলে জানি আটলান্টিক ওশেনের উপর দিয়ে যাচ্ছিল, এবং আটলান্টিক ওশেনের মধ্যেই কিন্তু ফুয়েলগুলো সব লিক হয়ে ঝরে ঝরে পড়তে থাকলো। ভোরবেলা 5:03 হঠাৎ করে ক্রুরা মানে রাইট সাইডের ইঞ্জিনে অস্বাভাবিক অয়েল রিডিংটা লক্ষ্য করে। সে ইঞ্জিন থেকে মেনলি ফুয়েলটা লিক হচ্ছিল, ওখানেই ফাটলটা মেনলি ধরেছিল। তো পাইলটরা তখন ভাবছিল যে আচ্ছা ফুয়েল কেন লিক কেন হবে। তো মোটামুটি তারা অনেকক্ষণ চিন্তা ভাবনা করে ভাবলো কি মনে হয় আমাদের কম্পিউটারে কোনো একটা প্রবলেম হচ্ছে, এটা হয়তো হওয়ার কথা না। তো 4 ঘন্টা 40 মিনিট পার হয়ে গেছে। ইন দ্য মিন টাইমে 5:33 হলো, ককপিটে হঠাৎ করে একটা অ্যাডভাইজারি মেসেজ ফ্ল্যাশ করা শুরু করলো, এবং ওখানে লেখা উঠলো ফুয়েল ব্যালেন্সিং।
ক্রুরা বুঝলো যে বাম আর ডান উইংয়ের ট্যাঙ্কের মধ্যে হয়তো বা ফুয়েলের ব্যালেন্সটা নষ্ট হয়ে গেছে, বাম দিকের তুলনায় হয়তো বা ডান দিকে ফুয়েলটা কম। এখন দুই জায়গাতে তো ফুয়েল ব্যালেন্স করতে হবে, ফুয়েলের ইমব্যালেন্সটা তো রাখা যাবে না। নর্মালি তখনকার সময় মডার্ন ফ্লাইটের মধ্যে ফুয়েল ইমব্যালেন্সটা নর্মালি হয়ে থাকতো। তো এটার জন্য তাদের একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর তারা ফলো করতো। তো সেই ফলোটা কিভাবে করতো সেটার জন্য ওই ফ্লাইটের সাথে সাথে একটা চেক লিস্ট থাকতো ওদের কাছে, যেটা তারা হচ্ছে স্টেপ বাই স্টেপ ফলো করতো। তো ক্রুরা ভাবলো কি যে এটা কোনো বিগ ডিল না, এটা তারা সামলে নিতে পারবে। এটা চিন্তা করেই তারা কিন্তু আরেকটা মস্ত বড় ভুল করে ফেললো। আর এই ভুলটা করার কারণেই তারা তাদের যে পরিস্থিতিটা ছিল সেটাকে একেবারে মানে ডিজাস্টারাস করে ফেললো। কি হয়েছিল মেনলি, ক্রুরা হচ্ছে তারা কোনো ধরনের কোনো চেকলিস্টই ফলো না করে তারা হচ্ছে রিকল করছিল তাদের মেমোরি, রিকল করে তারা চিন্তা করলো যে রিকল কী করলো সেটা পরে বলি, তার আগে বলি যে চেকলিস্টে কী ছিল। চেকলিস্টে যেখানে মানে স্পষ্টভাবে লেখা ছিল যদি ফুয়েল লিক সন্দেহ করো তাহলে ফুয়েল লিক প্রসিজিওরই তোমাদেরকে ফলো করতে হবে, ফুয়েল ইমব্যালেন্স প্রসিজিওর ফলো করা যাবে না। মানে ফুয়েল লিকটা কেন হচ্ছে সেটা কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে। বাট যেহেতু তারা মেমোরি থেকে কাজ করছিল তাই তারা এই নোটটা কিন্তু টোটালি মিস করে ফেললো। তারা কী করলো, ফুয়েল ইমব্যালেন্স ঠিক করার জন্য ফুয়েলের যে ইয়াটা আছে ক্রসফিটটা আছে সেই ক্রসফিটে বাল্বটা খুলে দিল, মানে লেফট সাইডের বাল্বটা খুলে দিল। এর মানে হচ্ছে বাম দিক থেকে এখন ট্যাঙ্কের ভিতরে ফুয়েলটা ডান দিকে চলে যাবে। তো এখন আমি তো বললাম লিকটা মেনলি কোথায় হচ্ছিল, ডান দিকে। তো এখন বাম দিকে যতটুকু ট্যাঙ্কে ফুয়েল ছিল সেটা যদি ডান দিকে যেতে থাকে তার মানে কি বাম দিকেরও ফুয়েলটা চলে যাচ্ছে। তো ওরা তো আসলে সেটা জানছে না। তো এখন দুই দিকের ফুয়েলটাকে ব্যালেন্স করার জন্য ওখানে যাচ্ছে আর ওটা লিক দিয়ে বের হচ্ছিল। ওরা দেখছে কোনোভাবেই ব্যালেন্স হচ্ছে না, মানে পাইলটরা ঠিক কোথায় সমস্যা সেটা ঠিক করতে পারছে না। মেনলি তারা ঠিক করার পরিবর্তে সেই সমস্যাটাকে আসলে দ্বিগুণ তিনগুণ বাড়ায় ফেলছিল। আর ঠিক এই সময় একটা ঘটনা পাইলটের মনে পড়ে। ঠিক 4 বছর আগে 24শে অগস্ট 1997-এ একটা এয়ার ফ্রান্স A320 ফ্লাইটে ঠিক এই ধরনেরই ফুয়েল লিকের একটা প্রবলেম হয়েছিল। তো সেই সময় হচ্ছে ফ্রেঞ্চ অথরিটিকে মেনলি তখন বলা হয়েছিল যে আপনারা করবেন কি এখন থেকে এয়ারবাসে মানে ফুয়েল লিক হলে সেই ফুয়েল লিকের একটা ইমার্জেন্সি একটা সিস্টেম বসানোর ব্যবস্থা করুন যাতে আগে ভাগে বুঝে যায়। তো ফুয়েল লিকের ইমার্জেন্সি সিস্টেম বসানো উচিত ছিল, বাট সমস্ত কিছু কিন্তু রিকনসিডার করা হয়েছিল, বাট ফুয়েল লিকের সিস্টেমটা বসানো হয় নাই। তো আফটার 4 ইয়ার্স একই পরিস্থিতিতে ফ্লাইট 236 পড়েছে। তখন যদি এই বসানো সিস্টেমটা থাকতো তাহলে হয়তো বা আজকের মানে তখনকার এই পরিস্থিতির মধ্যে এই ফ্লাইটের পাইলটদেরকে পড়তে হতো না। আর এটা শুধুমাত্র এভিয়েশন সেফটিরই ব্যাপার ছিল না, এটার সাথে কিন্তু একদম টোটালি হচ্ছে এতগুলো প্যাসেঞ্জারের কিন্তু লাইফেরও একটা ব্যাপার ছিল। আমরা নর্মালি মানুষটা যেটা করি যে যখন হচ্ছে ঘটনা ঘটে যায়, আমি এর আগেও আমার ভিডিওগুলোতে বলেছি, আমরা হচ্ছে তখনই গিয়ে চিন্তা করি যে আহা আমরা এটা করতে পারতাম। আমরা কিন্তু আমাদের লাইফে যেটা ইমার্জেন্সি করা উচিত, যেমন একটা সিসি ক্যামেরা বসানো উচিত ঘরের মধ্যে যাতে করে আমরা মানে সবসময় অ্যালার্ট থাকি, দরজা খোলা রেখে কোনো কাজ করা উচিত না, বাইরের দরজা। তারপরেও আমরা বুঝি না। এরপরে যে কিছুদিন আগে একটা ঘটনা ঘটে গেল গ্যাস লিকের, তো গ্যাসটা একটু ভালো করে চেক আপ করা উচিত, আমরা কিন্তু এত কিছু করি না। আমরা মনে করি কি আমার সাথে হয়তো হবে না, বাট হু নোস, মানে গডের ইচ্ছাটা কি আমরা তো কেউ বলতে পারি না। এই যেমন ধরেন না ফ্লাইট 236-এর জন্য এরকমই একটা কিন্তু ইমার্জেন্সি সিস্টেমের দরকার ছিল। তো যাই হোক, এখন ফ্লাইট 236-এ আবার ফেরত চলে আসি। তো ওনারা ক্রসফিটটা খুলে ফেললো। ক্রসফিট খোলার পরে ক্যাপ্টেন ভাবছিল কি যে হয়তো বা এখন ফুয়েল রিডিংয়ের যে মানে সামনে যে রিডিংটা আছে সেটা হয়তো বা এখন নর্মাল হয়ে যাবে, কারণ বাম দিকের থেকে কমা শুরু করলো। বাট বাম দিক থেকে তো ফুয়েল রিডিংটা কমা শুরু হয়েছে, কিন্তু ডান দিকে যেহেতু সেটা ব্যালেন্স করছিল না, ডান দিকে তো যে সেই কদুই ছিল, তারা বুঝতে পারছিল না যে মেনলি ঘটনাটা কী, কারণ লিক দিয়ে তো সব নিচে পড়ে যাচ্ছিলো, তাদের তো ব্যালেন্স হচ্ছিল না।
খুব প্যানিক করা শুরু করলো। ক্যাপ্টেন ক্রুদেরকে বললো কি যে প্লিজ একটু দেখো তো জানালা দিয়ে বাইরে কিছু দেখা যায় কি না, একটু ডান দিকে আর বাম দিকের উইংসটা একটু ভালো করে দেখো, তো একটু দেখো যে কোত্থেকে মেনলি হচ্ছে মানে ফুয়েলটা লিক হচ্ছে, একটু ভালো করে দেখো। অন্ধকার রাত, নিচে শুধু কালো রঙের সমুদ্র, জানালা দিয়ে কিচ্ছু দেখা যাচ্ছিল না, বুঝছো? তো ফ্লাইটে বসা যে প্যাসেঞ্জাররা ছিল তারা একদম, তো তারা তো কিছুই জানে না, তারা তো ক্লুলেস ছিল। তাদের মনে হচ্ছিল যে এই তো আর অল্প কিছু সময়, সরি 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 এই তো আর অল্প কিছু সময়, এই অল্প কিছু সময়ের মধ্যে হয়তো আমাদেরকে ব্রেকফাস্ট দিবে। তো বিমানে আস্তে আস্তে করে তারা বসে আছে, কোনো এক সময় তারা হচ্ছে লিসবনে পৌঁছায় যাবে, ওখানে তখন তারা ল্যান্ড করবে, ফ্যামিলির সাথে দেখা হবে, তারা তাদের ব্যাপার নিয়ে চিন্তা ভাবনা করছিল। ভোর 5টা 45, ফুয়েল এত বেশি লিক হয়ে গিয়েছিল যে কোনোভাবেই মানে লিসবনে অ্যাটলিস্ট পৌঁছানো পসিবল ছিল না। সেই সময় এই ফ্লাইটের দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন রবার্ট পিস, যার মেনলি ছিল 16,800 ঘন্টার ফ্লাইটের এক্সপিরিয়েন্স। ওর না হয় 16,800 ঘন্টার ফ্লাইটের এক্সপিরিয়েন্স ছিল। আমার এই টুনটুনি বুড়ির, ওর তো 2 বছরও হয় না, ওর তো তার থেকেও বেশি ফ্লাইটের এক্সপিরিয়েন্স আছে, তাই না? এটা কোনো ব্যাপার? তাও তো ওরা হচ্ছে কোনো একটা জিনিসে বসে বসে যায়, ও তো হচ্ছে নিজে 2 ডানা দিয়ে যায়। আর তার যিনি কো পাইলট ছিল, সেই কো পাইলটের নাম ছিল ডার্ক ডিজাগার, তার মেনলি ছিল 4,800 ঘন্টার এক্সপিরিয়েন্স। তো বিশেষ করে ক্যাপ্টেন পিস আগে বুশ পাইলট হিসেবেও কাজ করেছিলেন। তো মেনলি এটা কেন বললাম, সেটা বলার মেন রিজনটা হচ্ছে যে তিনি রানওয়ে ছাড়া কিন্তু জঙ্গলে বা ওই যে ঝিল বলি না আমরা, ঝিলের সরি মা, সরি সরি, আমি মাছিটা তাড়াতে গিয়ে এরকম করে ফেলেছি, সরি। তো তিনি মেনলি রানওয়ে অথবা রানওয়ে ছাড়াও জঙ্গল বা ঝিলের মধ্যেও কিন্তু তার বিমানটা নামানোর এক্সপিরিয়েন্স ছিল। তাই যখন ফুয়েলটা লিক হচ্ছিল তিনি ডিসিশন নেয় যে ফ্লাইটকে তিনি ডাইভার্ট করবেন। আটলান্টিক ওশেনের উপর দিয়ে যাচ্ছিল ফ্লাইটটা, ওশেনের ঠিক মাঝখানে কিছু ছোট 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 আইল্যান্ড আছে। আমরা সেই সময় কিন্তু অনেকেই জানতো না যে এখানে কিছু ছোট ছোট আইল্যান্ড আছে, তার মধ্যে একটা আইল্যান্ডের নাম হচ্ছে আজোরেস আইল্যান্ড। তো ক্যাপ্টেন পিস আজোরেস টেরসেইরা দ্বীপে, মানে ক্যাপ্টেন পিসের আজোরেসের টেরসেইরা দ্বীপে সে ভাবলো যে সেটাকে সে ল্যান্ড করাবে, ফ্লাইটটাকে ল্যান্ড করাবে, যেটা ওই সময় ওই এলাকার সবচাইতে বড় এয়ারপোর্ট, এবং সেখানেই সে ডাইভার্ট করার ডিসিশনটা নেয়। এটা মেনলি ছিল মিলিটারি একটা এয়ারবেস। 5টা 48 পাইলটটা এয়ার ট্রাফিক কন্ট্রোলারদেরকে জানায় যে তাদের কাছে মাত্র 7 মেট্রিক টন ফুয়েল বাকি আছে, এবং 236কে হচ্ছে হেভি ডিক্লেয়ারিং ফুয়েল ইমার্জেন্সি হিসেবে ওখানে ল্যান্ড করতে দেওয়া হোক। আজোরেসের সবচাইতে বড় এয়ারপোর্ট কিন্তু তখনও অনেক অনেক মাইল দূরে ছিল। আর ক্রু পাইলট এনারা কিন্তু স্পষ্টভাবে তখনও বুঝতে পারছিল না যে আসল সমস্যা কোনখানে, ফুয়েল লিকটা হয়েছে কোন দিক থেকে। 6টা 13 বাজে তখন, ফ্লাইটটা তখনও হচ্ছে 34,000 ফুট উঁচুতে ছিল। লাজেসের দিকে তখন নামতে শুরু করেছিল একটু একটু করে, আর পাইলটদের তখন মনের মধ্যে একটু হোপ ছিল যে কোনো না কোনোভাবে তারা হয়তো বা পৌঁছাতে পারবে। হঠাৎ করে দেখে যে ডান দিকের ইঞ্জিনের হচ্ছে ফুয়েল শেষ হয়ে গেছে, এবং ফুয়েল শেষ হয়ে ইঞ্জিন একদম বন্ধ হয়ে গেছে। সেই সময় কিন্তু আটলান্টিক মহাসাগরে 34,000 ফুট উঁচুতে কিন্তু তখনও প্লেনটা ছিল। এই ফ্লাইটটা তো আমি আগেও বললাম যে ডুয়েল ইঞ্জিন দিয়ে চলছিল। তো এখন যেহেতু একটা ইঞ্জিনের ফুয়েল একদম শেষ হয়ে গেছে, তাহলে তাদের কাছে হচ্ছে সেফটি হিসেবে আরেকটা ইঞ্জিনের ফুয়েলগুলো ছিল। এখন যখন একটা ইঞ্জিন নষ্ট হয়ে গেল, তখন তারা কি করলো, ফ্লাইটটাকে একটু মানে তাদের যেই পেসে যাচ্ছিল সেটার থেকে একটু কম গতি নিয়ে হচ্ছে তারা চিন্তা করলো যে আরেকটু আশেপাশে কোনো একটা জায়গা থাকে কিনা যেখানে হচ্ছে তারা হচ্ছে ফ্লাইটটাকে ল্যান্ড করাবে। কিন্তু সমস্যা ছিল এটা, মানে একটা ইঞ্জিন নষ্ট হওয়ার তো ঘটনা ছিল না, এটা মেনলি ঘটনা ছিল তারা যে ওই ভালভটাকে খুলে ফেলেছে, বাম পাশে ইঞ্জিনেরও ফুয়েল কিন্তু আস্তে আস্তে প্রায় শেষ হয়ে যাচ্ছিল। হ্যাঁ,
তো ফ্লাইটের ক্যাপ্টেনরা তো ভয় পেয়ে বলতেছে নো নো উই আর লুজিং দিস। তো এই সময় ক্যাপ্টেন ডিসিশন নিল, যিনি হচ্ছে রবার্ট পিস, তিনি হচ্ছে ডিসিশন নিল যে তারা হচ্ছে একটা ইঞ্জিনেই নিচে নামার চেষ্টা করবে। কেবিনে কিছু কিছু প্যাসেঞ্জার যারা ছিলেন তারা কিন্তু ইঞ্জিনে যে একটা সাউন্ড হয় না, একটা হামিং টাইপের করে ফ্লাইটটা যায়, সেই হামিংয়ের শব্দটার মধ্যে একটা ডিফারেন্সিয়েট এক্সপিরিয়েন্স করে, যে একটা সাউন্ডের মধ্যে কোনো একটা অন্যরকম মনে হচ্ছিল, কিন্তু তারা তখনও বুঝতে পারেনি যে আসলে কী ঘটছে। 6:26 ডান দিকের ইঞ্জিন বন্ধ হওয়ার ঠিক 13 মিনিট পরে বাম দিকের ইঞ্জিনও কিন্তু বন্ধ হয়ে যায়। 306 জন মানুষ ভর্তি এই বিমানটা কিন্তু এখন আসলেই একটা গ্লাইডারে পরিণত হচ্ছিল। বিমান তখনও আজোরেস এয়ারপোর্ট থেকে 144 কিলোমিটার দূরে। সেকেন্ড ইঞ্জিনটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ককপিটের স্ক্রিন একদম ব্ল্যাঙ্ক হয়ে যায়। মেইন ইলেকট্রিক জেনারেটর যেটা ছিল ফ্লাইটের মধ্যে সেটাও বন্ধ হয়ে যায়। কেবিনের সমস্ত আলো নিভে যায় আর পুরো ফ্লাইটটা একদম অন্ধকারে, মানে কি বলবো, অন্ধকারে একদম ডুবে যায়। মানুষজনের মধ্যে তখন আতঙ্ক ভর করে, কারণ তারা বুঝতে পারছিল তখন হচ্ছে এটিসিকে তখন পাইলট বলছিল মেডে ফুয়েল স্টারভেশন, উই আর গ্লাইডিং নাও, একদম জানাচ্ছিল বারবার। ক্যাপ্টেন বুঝতে পারছিল এখন যদি তিনি নিজের সঙ্গে আরও 305 জন মানুষের জীবন বাঁচাতে চান তাহলে তাকে অবশ্যই ইঞ্জিন ছাড়া ফ্লাইটটাকে সেফলি ল্যান্ড করাতে হবে, বাই হুক অর বাই ক্রুক। হিস্ট্রির মধ্যে কিন্তু এর আগে কখনো এরকম কমার্শিয়াল প্যাসেঞ্জার জেট এত দূর পর্যন্ত পাওয়ারলেস অবস্থায় গ্লাইড করার চেষ্টা কখনোই করেনি। আর এখানে কোনো সেকেন্ড অপশন বলে কোনো অপশনই ছিল না, বুঝতে পারলে? যদি ফ্লাইটটা এয়ারপোর্টে পৌঁছাতে না পারে তাহলে আটলান্টিক ওশেনে ঠান্ডা ঠান্ডা পানিতে একদম ক্র্যাশ হয়ে ভেঙে যাবে। 2টা ইঞ্জিন বন্ধ হয়ে গেল, বিমানটা হচ্ছে একদম পাওয়ারলেস অবস্থায়, বিমানের তো কোনো ধরনের সোর্স অফ পাওয়ারও নাই ওখানের মধ্যে, একদম টোটালি ইমার্জেন্সি পজিশনে চলে গেল। র্যাট মানে হচ্ছে র্যাম এয়ার টারবাইন, এটা হচ্ছে অটোমেটিক্যালি ডিপ্লয় হয়ে গেল। এটা র্যাম এয়ার টারবাইন, যেটাকে র্যাট বলা হয়, এটা হচ্ছে একটা ছোট্ট উইন্ড টারবাইন। এটা মেনলি হচ্ছে এটা বাতাসে যখন ইমার্জেন্সি পাওয়ার জেনারেট করার দরকার হয় তখন হচ্ছে এটা অটোমেটিক সিস্টেমে বাইরে থেকে এয়ারটা নিয়ে এয়ারটাকে তখন হচ্ছে তারা নিজেদেরকে যে টারবাইন হিসেবে ফ্লাইটে মানে বাতাসের সাহায্যে যাতে ঘুরতে পারে সেটার ব্যবস্থা হয়ে গিয়েছিল। তো মেনলি এটা যখন কাজ করা শুরু করে দিল তখন হচ্ছে র্যাট মেনলি ফ্লাইটের যে মিনিমাম স্পিডটা 140, মানে র্যাটকে অপারেট করার জন্য ফ্লাইটের সিস্টেমের স্পিডটাকে থাকতে হবে অবশ্যই 140 নট। হ্যাঁ, আর ক্যাপ্টেন পিস এয়ার ট্রাফিক কন্ট্রোলারদেরকে জানায় যে সে তাদেরকে হয়তো বা ফ্লাইটটাকে নিয়ে সমুদ্রে নামতে হতে পারে। ইঞ্জিন বন্ধ হবার পরে কেবিনে হচ্ছে হঠাৎ করে একদম শুনশান নীরবতা নেমে আসছে এবং গুনগুন 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 শব্দ শোনা যাচ্ছে একদম বিমানের ভিতরে। যেটুকু ফ্লাইটের ইঞ্জিনের শব্দ ছিল বন্ধ হওয়ার পর থেকে সেটা একদম মিউট হয়ে যায়। আর এত বেশি সাইলেন্স ছিল যে এখন মানুষ না ভয় পাওয়া শুরু করে। মানুষ বলতে কি, প্যাসেঞ্জাররা। তার মধ্যে একজন ছিল 57 বছর বয়সী অগাস্টিনো রোমারিও। ইঞ্জিন বন্ধ হওয়ার শব্দ শুনে হঠাৎ করে তার মনে হলো যে আমার তো মনে হয় কানাডায় থাকা মেয়েদের দেখা হবে না, মানে মেয়েদের সাথে আর কখনো দেখা হবে না। ক্রুরা যারা ছিল তারা তো ভীষণ পরিমাণে ভয় পেয়ে গেল। একজন ফ্লাইটের অ্যাটেন্ডেন্ট রোমারিওর কাছে এসে বলল যে ফ্লাইট অ্যাটেন্ডেন্টের কাছে রোমারিও গিয়ে বলল যে প্লিজ হেল্প মি, মানে কী হচ্ছে আমাকে একটু জানাও। সেই ফ্লাইটের মধ্যে 24 ইয়ার্স ওল্ডের একটা হেলিকপ্টার পাইলট ট্রেনি ড্যানিয়েলও ছিল। হ্যাঁ, উনি বলল যে ক্রু যে যারা মেম্বার ছিল ফ্লাইটটা ওভাবে করে গ্লাইডিং করে নামার কারণে একজন আরেকজনের উপরে, যাত্রীদের উপরে পড়ে যাচ্ছিল এবং চিৎকার করছিল।
18 বছর বয়সী আরেকটা স্টুডেন্ট ছিল, যার নাম ছিল ভাস্কো দো সান্তোস। সে ওই ফ্লাইটে ওই মোমেন্টে ছিল। পরবর্তীতে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে তোমার এক্সপিরিয়েন্স কেমন ছিল, সে বললো যে আমি তো প্রচণ্ড পরিমাণে যে ফ্লাইটের যে দুর্ঘটনাগুলো ঘটে এরকম সিনেমাগুলো, মুভিগুলো আমি খুব দেখতে পছন্দ করি। আমার চোখের সামনে না খালি ওই মুভি সিনগুলো ভেসে আসছিল, এবং আমার মনে হচ্ছিল কি যা এতদিন মুভিতে দেখেছিলাম সেটা সম্ভবত বাস্তবে পরিণত হতে যাচ্ছে। আচ্ছা, আউট অফ দ্য ট্র্যাক গিয়ে একটা কথা বলি, ও মনে হয় আমার কথাকে খুব একটা ইগনোরও করছে না। সে হচ্ছে, সরি আমি বলছি আবার, সে কিন্তু শুনছে, মনোযোগ দিয়ে শুনছে, একটু বসছে, একটু শুনছে, একটু নিজেকে ওই যে হয় না যে আমরা কি করে মাথা চুলকাতে অনেক সময় কথা শুনি, উনিও হচ্ছে ওনার গা চুলকাতে আমার কথা শুনছে, কিন্তু শুনতেছে, ঘুমিয়ে পড়ে নাই। থ্যাংক ইউ। আচ্ছা সরি, আমরা ব্যাক টু দ্য ট্র্যাক করি। এখন বাতাসের মধ্যে এমন বেশি মানে শো শো শব্দ করতে করতে ফ্লাইটটা গ্লাইড করছিল, মেনলি তো প্যাসেঞ্জাররা বুঝতে পারছিল না যে নিচে কি হবে, সামনে কি ঘটতে যাচ্ছে। তো কিছুক্ষণ পরে এই ফ্লাইটের প্যাসেঞ্জারদেরকে জানানো হয় যে আমরা মানে এই ওশেনের মধ্যে আমরা হচ্ছে ইমার্জেন্সি ল্যান্ডিং করতে যাচ্ছি, এবং ক্যাপ্টেন তখন তাদেরকে মানে অফিসিয়ালি স্বীকার করে যে আমাদেরকে যেভাবেই হোক এই ফ্লাইটটা নিয়ে পানিতে নামতে হবে। ফ্লাইট ডিরেক্টর যিনি ছিলেন মেনলি তিনি হচ্ছেন সিনিয়র কেবিন ক্রু। তো তিনি বলল যে ইমার্জেন্সি ইভাকুয়েশনের জন্য যে প্ল্যান চেক লিস্টটা থাকে উনি সেটা বের করলো। অন্য কেবিন ক্রুদেরকে লাইফ জ্যাকেট বের করে দেওয়া হলো, এবং বললো কি যাত্রীদেরকে, প্যাসেঞ্জারদেরকে তোমরা ব্রিফিং দাও কীভাবে পড়তে হবে, তাদেরকে প্রিপেয়ার করো। এক একটা ক্রু মেম্বাররা হচ্ছে কেবিন ক্রুরা হচ্ছে প্যাসেঞ্জারদেরকে লাইফ জ্যাকেট বের করে দিল, তারপর হচ্ছে তাদেরকে ব্রেস্ট পজিশনে দেখাই দিল, মানে ইংলিশ এবং ফ্রান্স ল্যাঙ্গুয়েজে তাদেরকে হচ্ছে ব্রিফিং দেওয়া শুরু করলো যে কীভাবে কী করতে হবে না করতে হবে। কিছু কিছু প্যাসেঞ্জার ছিল তারা এই দুইটা ভাষার একটা ভাষা পারে না, তখন তাদেরকে সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে আস্তে আস্তে করে মানে ঘটনাটা বললো, আর তাদেরকে কিভাবে লাইফ জ্যাকেটটা পরতে হবে সেটা দেখাই দিল। বাট দ্য প্রবলেম ইজ, যখন হয় না যে ঝামেলা যখন একদিক দিয়ে আসে তখন চারিদিক দিয়ে আসতে থাকে, এই লাইফ জ্যাকেটগুলোর মধ্যে তখন ঝামেলা দেখা দিল, সমস্যা দেখা দিল। ওনারা চিন্তা করতেছে তার মানে কি এখন থেকে আমাদেরকে লাইফ জ্যাকেটও নিয়ে যেতে হবে। কিছু লাইফ জ্যাকেট হচ্ছে একটা স্ট্র্যাপের, কিছু লাইফ জ্যাকেট ছিল দুইটা স্ট্র্যাপের। এখন মানে প্যাসেঞ্জাররা কী করলো, টাইট ইলাস্টিক ব্যান্ডে আটকায় থাকা স্ট্র্যাপ খুঁজে পাচ্ছিল না। আবার কিছু কিছু মানে প্যাসেঞ্জারদেরকে মেনলি ক্রু মেম্বাররা মানে হেল্প করছিল কিভাবে জ্যাকেট পরতে হবে। আর যখন সমস্ত জ্যাকেট পরানোর পরে যখন ক্রুরা মানে ইমার্জেন্সি ওয়াটার ল্যান্ডিংয়ের জন্য ব্যবস্থা করা শুরু করলো, প্রিপারেশন নেওয়া শুরু করলো, সাথে সাথে কিছু কিছু মানুষ মানে আতঙ্কিত হয়ে চিৎকার করা শুরু করলো, একটু সাদাও হয়ে গেল, তারা হচ্ছে মানে প্রে করা শুরু করলো, কারণ একজন আরেকজনের হাত ধরে বসে থাকা শুরু করলো, কারণ তারা খুব মনে মনে বলছিল যে সব যেন ঠিক হয়ে যায়, সব যেন ঠিক হয়ে যায়। তারা শুধুই চাইছিল যে সমুদ্রে যাতে না পড়ি, সমুদ্রে যেন না পড়ি। কারণ হচ্ছে মানে তখনকার সময়ে একটা ফ্লাইট ছিল, সেই ফ্লাইটের নাম্বারটা ছিল এয়ারলাইন্স ফ্লাইট 961। একটা ডকুমেন্টারি তখন দেখিয়েছিল যে কয়েক বছর আগে 1996-এ এই ফ্লাইটটা ইন্ডিয়ান ওশেনে পড়ে গিয়েছিল। আর পড়া মাত্র যখনই পানিকে এটা হিট করেছিল, সাথে সাথে এটা ভেঙে পড়ে ক্র্যাশ করে সবাই মারা গেল। তো ওই ডকুমেন্টারিটা দেখার পরে মোটামুটি অনেকেই তখন দেখেছিল, তো খুব মানে হয়েছিল, সবাই মোটামুটি দেখেছিল। দেখার পরে সবার ধারণা হয়েছিল যে পানিতে যদি এই ফ্লাইটটা পড়ে তাহলে হয়তো বা তারা বাঁচতে পারবে না। তো তারা মোটামুটি প্রিপেয়ার হয়ে তারা হচ্ছে খুব প্রে করছিল। তো একজন ভদ্রমহিলা ছিলেন, ভদ্রমহিলার নাম ছিল সম্ভবত ম্যাকিনন, হ্যাঁ, তার পাশে তার হাজব্যান্ড বসেছিলেন বাজিকাস। তো তিনি তো মানতে মানে মহিলা ভাবছিল সে হয়তো মরে যাবে, বাট হাজব্যান্ড বললো যে না না আমরা মরে যাব না, মানে যে যাকে যেভাবে পারছিল আর কি এনকারেজ করছিল, কথা দিয়ে হোক, হাত ধরে হোক, যেভাবে হোক। তো হ্যাঁ, পরে দিয়ে একজন আরেকজনকে বলছিল যদি এমন হয় আমরা পানিতে পড়ে যাই তাহলে আমরা ইমার্জেন্সি এক্সিট
ডোর দিয়ে বের হয়ে আমরা হচ্ছে 7টে সমুদ্রে চলে যাব, আমরা হচ্ছে 7টে কর্নারে চলে যাব, সো টেনশনে কিছুই নেই, আমরা এটা করতে পারবো। মানে যতটুকু আর কি ইন্সপায়ার করা যায়, যেভাবে হচ্ছে টেনশন ফ্রি থাকা যায়। কারণ হচ্ছে কি, মানুষ তো হচ্ছে ভয় থেকে আরও বেশি স্ট্রোকের একটা থাকে, মানে মানুষ যত বেশি ভয় পায় দেখা যায় যে প্রবলেমটা তত বেশি হয়, ভয়ে মানুষ বেশি মারা যায়, মানে ব্যথাতে না। তো পানিতে যে নামছে, পানিতে নামার মানে যে ব্যাপারটা ছিল সেটাকে মেনলি বলা হতো ওয়াটার ডিচিং। হ্যাঁ, তো ওয়াটার ডিচিংটা মেনলি হচ্ছে ফ্লাইট চলাচলের সবচাইতে ভয়ঙ্কর বিপজ্জনকভাবে ইমার্জেন্সি ল্যান্ডিংগুলোর কিন্তু একটা। মেনলি এই ওয়াটার ডিচিংয়ের সময় যেটা হয়, মানে পানিতে ল্যান্ড করাটাকে মেনলি ওয়াটার ডিচিং বলে। তো ওয়াটার ডিচিংয়ের ক্ষেত্রে যেটা হয় যে নর্মালি যেটা বললাম যে নর্মালি প্রাথমিক দিকে ব্যথা পায় না, 95% যাত্রী প্যাসেঞ্জারই হচ্ছে বেঁচে যায়। কিন্তু ওই যে একটা শক থাকে, এই শকের থেকেই কিন্তু হচ্ছে তাদের ট্রমাটাইজড হয়ে যায়। আর তারা যখন পানিতে পড়ে তখন 95% প্যাসেঞ্জারই তো বেঁচে যায়, কিন্তু পরে ওই ফ্লাইটটা যদি ভেঙে যায় তাহলে সেক্ষেত্রে ডুবে যাওয়া বা হাইপোথার্মিয়ার কারণে কিন্তু অনেক প্যাসেঞ্জার মারা যেতে পারে। তার মানে 76% প্যাসেঞ্জার কিন্তু নেমে পড়ার একটা ডাটা তাদের কাছে সেই সময় ছিল। বাট এইটা যেই ফ্লাইটের ঘটনা, সেটা থেকে এই মানে 236-এর থেকে এই ফ্লাইটের ঘটনা কিন্তু একদম ডিফারেন্ট ছিল। কেন ডিফারেন্ট ছিল বলি, কারণ এই ফ্লাইটটাতে কিন্তু তখনও অন্ধকার ছিল। হ্যাঁ, আর তারা উঠছিল মেনলি আটলান্টিক ওশেনের উপর দিয়ে। তো রাতে টিচিংয়ে পাইলটরা কিন্তু যে ওয়েভটা আছে, ঢেউটা আছে, সেই ঢেউয়ের উচ্চতা, পানির সারফেস, এগুলো কিন্তু দেখতে পাচ্ছিল না। এর পাশাপাশি সমুদ্রের পানি অগাস্ট মাসে এত বেশি ঠান্ডা থাকে যে মানুষের হাইপোথার্মিয়া হয়ে মারা যাওয়ার কিন্তু ব্যাপারটা খুব বেশি ছিল। তো জানালা দিয়ে সবাই তাকাচ্ছিল, বাইরে শুধু কালো অন্ধকার দেখা যাচ্ছিল, না কোনো তারা, না কোনো আলো, না কোনো ল্যান্ড, না কোনো নিশানা, কিচ্ছু না। শুধু নিচে হচ্ছে হাজার হাজার ফুট গভীর আটলান্টিক মহাসাগর। তো কিছু প্যাসেঞ্জার হচ্ছে তাদের ফ্যামিলির যে পিকচারগুলো সেগুলো বের করছিল চোখ বন্ধ করে, ভাবছিল যে এখন যদি পেতাম আমি আমার মেয়েকে বা আমার মাকে, তাহলে আমি কি করতাম। মানে মাফ চেয়ে নিচ্ছিল, মা তার বাচ্চাকে কোলে নিয়ে বসেছিল, আর অন্যদিকে ক্যাপ্টেন পিস আর কো পাইলট হচ্ছে কিভাবে ইমার্জেন্সি ল্যান্ডিং করবে সেটার চেক লিস্টটা তারা ভালো মতো করে পড়ছিল, কীভাবে ভিজুয়াল রানওয়ে অ্যাপ্রোচ করব সেটার জন্য তারা তাদেরকে নিজেদেরকে প্রিপেয়ার করছিল। ইঞ্জিন পাওয়া ছাড়া পাইলটদের কাছে তো রানওয়ে নামার একটা সুযোগ ছিল, তো ওরা হচ্ছে সেকেন্ড কোনো অপশনে চিন্তাভাবনা না করেই 6:31 যেই পাইলটটা ছিল তারা হচ্ছে লাজেসে অ্যাপ্রোচ করা স্টার্ট করলো। অ্যাপ্রোচ করে তারা হচ্ছে কমিউনিকেট করলো। ফ্লাইটটা ছিল 27,000 ফুট উঁচুতে, আর লাজেস ছিল 33 নটিক্যাল মাইল দূরে। 6:36 ক্রুরা হঠাৎ করে দেখলো দূরের মধ্যে রানওয়ের আলো। তো তারা হচ্ছে তখন এটিসিকে জানালো যে আমরা হচ্ছে দূর থেকে ফ্ল্যাশিং লাইট দেখতে পাচ্ছি। তো তারা তখন বললো যে হ্যাঁ, তোমরা মাত্র 14 নটিক্যাল মাইল দূরে আছো মনে হচ্ছে। এবং তারা তখন বিশ্বাস করলো পাইলটরা যে তাদের কাছে যথেষ্ট হাইট আছে, তারা এখন গ্লাইড করে এয়ারপোর্টে পৌঁছাতে পারবে, তাদের জন্য তাদেরকে গিয়ে মানে টেনশন করতে হবে না। তো 6:43 তারা কী করো, ল্যান্ডিং গিয়ারটা নামিয়ে দিল। 6:45 দিকে বিমানটা লাজেস এয়ারবেসে ল্যান্ড করলো। দুইটা ইঞ্জিন বন্ধ হওয়ার পর তারা ল্যান্ড করছে, তাই না? তো এটা তো যেই সে ল্যান্ডিং হবে না, নর্মাল যেটা হয় একটা ঝাঁকি দিয়ে ল্যান্ডিং হয়, এটা তো সেটা হবে না। 19 মিনিট দুইটা ইঞ্জিন ছাড়া একটা ফ্লাইট চলতেছে, এটা তো একটা মানে আনপ্রেসিডেন্ট একটা ব্যাপার ছিল হিস্ট্রির মধ্যে। তো এখানে তো একটা অলরেডি রেকর্ড হয়ে গেল। তো যখন ল্যান্ড করলো, ইঞ্জিন রিভার্স থ্রাস্ট না থাকার কারণে ভীষণ বড় একটা ব্রেক করলো। মেইন যে চাকাগুলো ছিল সেই চাকাগুলো একদম লক হয়ে গেল, টায়ার একেবারে মানে ছিঁড়ে ফেটে গেল।
চাকার যে বেয়ারিংগুলো ছিল সেগুলো পর্যন্ত একদম নষ্ট হয়ে গেল। ল্যান্ডিং করতে গিয়ে ল্যান্ডিং গিয়ার থেকে স্পার্ক আর আগুন বের হওয়া শুরু করলো। আর মানে মাটির সাথে ইয়ার কারণে, স্ক্র্যাচের কারণে একটা আগুন লাগা স্টার্ট হচ্ছিল। বাট মানে লাকিলি ওই সময় হচ্ছে লাজেসে হচ্ছে কিছু ইয়া ছিল, কি বলবো এটাকে, ফায়ার সার্ভিসের লোকজনও ছিল। তারা কী করলো, তাড়াতাড়ি করে যতটুকুই আগুন লাগার চেষ্টা মানে হচ্ছিল সেটাকে তাড়াতাড়ি করে নিভিয়ে ফেললো। তো ল্যান্ডিংয়ের ধাক্কাটা এত বেশি জোরে ছিল, এত বেশি জোরে ছিল যে প্যাসেঞ্জাররা তাদের সিট থেকে ছিটকায় ছিটকায় এদিকে সেদিকে তাদের সিট সহ পড়ে যাওয়া শুরু করলো। কিছু মানুষের হাত থেকে জিনিস পড়ে যাচ্ছিল। আস্তে করে বিমান থামলো। বিমান থামা মাত্রই কেবিনে সবাই মিলে হাততালি দেওয়া শুরু করলো। 2 মিনিটেরও কম সময়ে সমস্ত 306 জনকে বিমানের বাইরে সরিয়ে নেওয়া হলো। একজনও মারা যায়নি, 2 জন অনেক বেশি সিরিয়াসলি ইনজুর্ড হয়েছে, আর 16 জন একটু ইনজুর্ড হয়েছে। বাট সেগুলো কিন্তু ফ্লাইট ইয়ার জন্য না, তারা ওই যে ইভাকুয়েশনের সময় যে স্লাইড করে নামছিল না, সেই স্লাইড দিয়ে নামার সময় ক্যাপ্টেন পিশকে তখন সবাই হিরো 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 বলছিল, হাততালি দিচ্ছিল এবং খুব খুশি। তারা বলছিল যে এই ক্যাপ্টেনই আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। কিন্তু কয়েকদিন পরে তার যখন পাস্টটা সামনে আসছে তখন কিন্তু মিডিয়া খুব হাইপ উঠে যায়। জেনে ফেলে সবাই যে 20 বছর আগে ক্যাপ্টেন পিশকে ধরা হয়েছিল আমেরিকায় হচ্ছে ওই যে ড্রাগ ডিলিংয়ের সময়, এবং তার কিন্তু জর্জিয়াতে 5 বছরে কিন্তু হয়েছিল, জেল হয়েছিল। এবং সে জেল হবার পরে গত বছরই মানে তাকে হচ্ছে তার জেলের সাজাটা শেষ হয়ে গিয়েছিল। তো এই খবরটা আসার পরে তখন সবাই কোয়েশ্চেন করছিল যে একটা এক্স কনভিক্ট পারসন কীভাবে একটা কমার্শিয়াল এয়ারলাইনের পাইলট হতে পারে। বাট সেটা তো মেইন কথা না। মেইন কথা হচ্ছে সমস্ত কিছুর পরেও সে তার পাস্টে যাই করুক না কেন, সে তো তার যাত্রীদের কাছে, তার প্যাসেঞ্জারদের কাছে নায়ক হয়ে থাকবে। এই ঘটনার পরে কানাডার ট্রান্সপোর্ট মিনিস্টার যিনি ছিলেন, তিনি হচ্ছে এয়ার ট্রানজাট এয়ারলাইনকে কানাডিয়ান বিমান চলাচলে যে ইতিহাস আছে সেটার সবচাইতে বড় ফাইন দেয়। কি ফাইন দেয়? তারা দিয়ে থাকে $200 মিলিয়ন। এবং নট অনলি দ্যাট, এর পাশাপাশি এর প্যাসেঞ্জাররাও এয়ারলাইন্সের এগেনস্টে মামলা করে, ক্ল্যাশ অ্যাকশন মামলা। এই ক্ল্যাশ অ্যাকশন মামলা থেকে তাদেরকেও $30 মিলিয়ন দেওয়া হয়। কারণ মামলায় বলা হয় যাত্রীরা, প্যাসেঞ্জাররা এত বেশি মেন্টালি আঘাত পেয়েছিল যে তারা হচ্ছে ফিজিক্যালিও সিক হয়ে গেছে, মেন্টাল আঘাত থেকে ফিজিক্যালিও সিক হয়ে গেছে, এবং সারা জীবন তাদেরকে কিন্তু এই আঘাতটা নিয়ে চলতে হবে। মানে আমার ভয় লাগছে যে ভূমিকম্প হচ্ছে কিনা। ফ্লাইট 236-এর গল্প, বিমানের যে চলাচলের যে হিস্ট্রিটা আছে সেটার মধ্যে একটা সবচাইতে অবিশ্বাস্য বেঁচে থাকার কাহিনীগুলোর একটা। তো সব শেষ হলে অ্যাজোরেস এয়ারবেসে 306 জন মানুষ নিরাপদে দাঁড়িয়েছিল। তখন কিছু মানুষ মাটির দিকে তাকিয়েছিল, যেন বিশ্বাসই হচ্ছে না যে তাদের পায়ের নিচে শক্ত জমি আছে। রোলস রয়েসের যে মানে সতর্ক করে দেওয়ার যে ইয়াগুলা ছিল, তারপরে মেকানিকের শর্টকাট, সেই ম্যানুয়াল যারা পড়ে নেয় তাদের কারণে, সেই চেক লিস্ট যেটা মেনলি ক্রুরা তাদের মেমোরি থেকে ফলো করার চেষ্টা করেছিল, এগুলো সমস্ত কিছুই কিন্তু তাদের লুপহোলস থেকে আসছে। লিক ওয়ার্নিংটাতে যে সিস্টেমে লিক ওয়ার্নিং জানার জন্য যে সিস্টেমটা বসানো, সেটাও কিন্তু বসানো উচিত ছিল। সমস্ত কিছু মিলিয়ে কিন্তু অনেক কিছুই ছিল এখানের মধ্যে, সেটা ইগনোর করা যেত হয়তো বা, বাট তারা সময় মতো করে নেয়, তাই না? এটাই হলো ফ্লাইটের, এই আমাদের যে ফ্লাইটটা আছে ফ্লাইট 236-এর একটা বিশাল বড় অবিস্মরণীয় মিরাকুলাস মানে সার্ভাইভাল ফ্লাইট 243 বলছি 236-এর। আপনাদের কাছে যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে তো আপনারা কখনোই সাবস্ক্রাইব করবেন না, তাই না? সেই জন্যই হচ্ছে আমি হচ্ছে উল্টাপাল্টা কথা বলছি। দেখেন আমি এমনই উল্টাপাল্টা কথা বলছি যে এই মেয়েটাও ঘুমায় পড়তেছে।
আপনাদের যদি আমার গল্পটা ভালো লেগে থাকে, না লেগে থাকে, তাহলে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিন। আচ্ছা, না লেগে থাকলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন না, তারপর একটু কষ্ট করে দিন, কমসে কম এই বাচ্চাটার দিকে তাকিয়ে হলেও সাবস্ক্রাইব করে দিন। আর আপনারা একটু যদি আমাকে জানান যে আপনাদের কখন কোন গল্পটা ভালো লাগে, তাহলে প্লিজ একটু আমাকে কমেন্টে লিখে দিবেন, তাহলে আমি ওইটা বলবো। আর যদি না লিখে দেন তাহলেও কোনো সমস্যা নেই, আমি আমার মনের মাধুরী মিশিয়ে যেটা আমার ভালো লাগবে আমি সেটাই বলে ফেলবো, তখন আপনারাই বিরক্ত হবেন, কিছুই করার নাই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। একটা লাইক দিন প্লিজ, একটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ আমার চ্যানেল নিতু প্রেজেন্স ইকোস অফ রিয়ালিটি, অ্যাজ ওয়েল অ্যাজ আমার এই টুনটুনি বুড়িটাকেও হচ্ছে সাবস্ক্রাইব করে দেবেন। টুনটুনি বুড়ি বলো যে আমাকে সাবস্ক্রাইব করো করো করো, বলো 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 যে আমাকে সাবস্ক্রাইব করো। ভালো থাকবেন সবাই, হ্যাঁ, আসসালামু আলাইকুম।